দুঃসময়ে কয়েকবার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ী প্রার্থী ফালাকাটা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম সরকার উন্নয়নমূলক কাজে সামিল হয়ে ফালাকাটা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে কি? বর্তমান সময়ে ভারতীয় জনতা পার্টির সুদিন এসেছে সেটি বলা যায়, কিন্তু এই সুদিনে কান্ডারি কারা? যারা এই রাজনৈতিক দলের ও দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তারা কি কখনো যোগ্য সম্মান পেয়েছেন কিংবা দেওয়া হয়েছে? যদি তাই হতো তাহলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম সবার মুখে মুখে থাকতো লালকৃষ্ণ আদবানির নাম। এই মহান ব্যক্তিদের নাম বছরের বেশ কয়েকদিনই শুধুমাত্র চর্চা করা হয়, হয়তো শুধুমাত্র রাজনৈতিক ভিতকে মজবুত করার জন্য। এই মহান ব্যক্তিদের অবদান কতটুকু সাধারণ মানুষ জানে? অনেকেই ভুলে যায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মহান ব্যক্তির কথা। তাহলে ফালাকাটা কলেজপাড়া অর্থাৎ ৭ নম্বর ওয়ার্ডের গৌতম সরকারের মাধ্যমে দলের প্রভাব বিস্তার হয়েছে তা মনে রাখবে কি ফালাকাটাবাসী? তিনি অত্যাচারের শিকার হয়েছেন তৃণমূল, কংগ্রেস ও বামফ্রন্ট সরকারের নেতাকর্মী দ্বারা। আর যারা বিজেপিতে এসেছেন তাদের সংগ্রাম করতে হয়নি গৌতম সরকারের মতো। গৌতম সরকারের রুটি রোজগারের জায়গায় আঘাত করা হয়েছিল। রাজনৈতিক কারণে অনেক ভুয়ো কেসের আসামি হয়েছেন গৌতম সরকার, এই কথাও বলেছেন তিনি। গৌতম সরকার বাড়ির সম্পত্তি ধ্বংস করে রাজনীতি করেছেন। গৌতম সরকার আশাবাদী এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, সকল শ্রেণীর মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করে যাবে। তবে তিনি পরিষ্কারভাবে কোনো কথা বলেননি উন্নয়নমূলক কাজের কী ভূমিকা পালন করতে পারবেন তিনি। তবে তিনি আশাবাদী তিনি চিরকাল দলের সাথে থাকবেন, হয়তো দলও তার সাথে থাকবে। শুনবো গৌতম সরকার কি বললেন আমাদের সাংবাদিককে। মাইকটি রাতে দেওয়া যাবে না, দেখা যাচ্ছে। ঠিক আছে। আপনি কবার পঞ্চায়েত ছিলেন, প্রধান হিসেবে আপনার সাফল্য, আমার মোবাইলটা নিয়ে হাত দিয়ে কারা কারা পার্টিতে এসছে? আমি নাম বলবো: চন্দ্রশেখর সিনহা, টুনি রায়। কিন্তু লাইক না, এটা কিন্তু আমি পরেই আপনাকে ফালাকাটার ভারতীয় জনতা দলে যে প্রবেশ, তবে এক সময় দেখা যাচ্ছে 2% লোকও ছিল না। সেই আমলে আপনারা এই রাজনীতি করতেন, কিন্তু হঠাৎ করে দেখা যায় 2020 সালের পর থেকে একটা জোয়ার চলে আসছে। তো এই যে জোয়ারটা, এর আসার পিছনে আপনি কি মনে করছেন? কারা এই জোয়ারটা নিয়ে আসছে, কেন এই জোয়ার আসছে? তৃণমূল সরকারের ভ্রষ্টাচার এবং মুসলিম তোষণ, তৃণমূলের প্রতি মুহূর্তে হিন্দুদেরকে একটা চ্যালেঞ্জের মুখে রেখে দাও তৃণমূল জামানায়। সে কারণে সব কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে মানুষ একাট্টা হয়েছে, 2026-এ পরিবর্তন করেছে। নিজের থেকে ফালাকাটায় যে জোয়ার আসছে, যেটা দেখা যাচ্ছে যারা মানে লড়াই করছে তাদের মধ্যে অধিকাংশই আমরা জানতে পারছিলাম যে আপনারা হাত ধরে আসছে। আমরা জানতে যাচ্ছি বর্তমানে যারা যে সমস্ত যুবনেতা তৈরি হয়েছে তাদের মধ্যে কারা আপনারা হাত ধরে এই দলে প্রবেশ করেছে। আমি একসময় ফালাকাটা 19 নম্বর মণ্ডলের সভাপতি ছিলাম। সে সময় আমার হাত ধরে অনেক ছেলেরা যুক্ত হয়েছে দলে 18-19 সালের দিকে। তারপর বর্তমান যে মণ্ডল সভাপতি চন্দ্রশেখর সিনহা, ওনাকেও আমি দলে জয়েন করিয়েছিলাম এবং আমি নিজে পঞ্চায়েত সমিতির সিপিএম, আমি পঞ্চায়েত সমিতির প্রার্থী হওয়ার জন্য নমিনেশন ফর্ম ফিল আপ করেছিলাম। সেটা নিজে ছিঁড়ে দিয়ে চন্দ্রশেখর সিনহাকে আমি আমার নমিনেশনের পরিবর্তে প্রার্থী করি এবং ওর জন্য প্রচুর পরিশ্রম করে ওকে ভোটে। আপনি সেই নমিনেশন পেপারটা কেন ছিলেন? না, ব্যাপার হচ্ছে আমারই দাঁড়াবার কথা ছিল, আমি সিলেক্টেড। চন্দ্রশেখর সিনহা যেহেতু আমাকে দাদা বলে সম্মান করেছে, দাদা ওর সিপিএমে দাঁড়ানোর কথা ছিল, সেখানে ওর পরিবর্তে সিপিএম অন্য একজনকে দিয়েছে। তখন চিন্তা করলাম যে না, দলের বিস্তার হোক, দলের মানুষ পান। হ্যাঁ, আমরা তো এতদিন করে এসছি, নতুনরা আসুক। সেই সুবাদে চন্দ্রশেখর সিনহাকে আমি আমার নমিনেশন পেপার ছিঁড়ে ফেলে ওকে আমি 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে। তারা কিন্তু আপনি প্রধান ছিলেন। হ্যাঁ, আমি 2008 থেকে 2013 ছিলাম প্রধান।
বারঙ্গবাড়ি গ্রাম পঞ্চায়েত। তারপরে 2013 থেকে 2018 অবধি আমি আবার ভোটে জিতেছি। আর 2018 থেকে 2018 সালে আবার আমার স্ত্রী জিতেছে ভোটে পঞ্চায়েতে। আমরা হ্যাট্রিক করা, এই যে বুথটা আছে ফালাকাটার কলেজের যে বুথটা, এই বুথে আমাদের ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত স্তরে আমাদের হ্যাট্রিক করা। অনেকটা সুনাম নিয়ে আপনার কাজ করছে, সেই জায়গাটা আপনি জনশেখরকে দিয়েছে শুধুমাত্র তাকে দলে টানার জন্য কি? নিশ্চয়ই দলের শ্রীবৃদ্ধি করার জন্য এবং যুবক ছেলে উঠতি ছেলে, ভাবলাম যে একে দিই। হ্যাঁ, আমি নিজে না দাঁড়িয়ে ওকে দিয়েছি। এখন সে এসে আপনার যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে করছেন তাতে কতটুকু আপনি মানে কি প্রকাশ করছেন যে আপনার কথা সেভাবে তার মান্যতা দিয়েছে কি? অ্যাকচুয়ালি আমি দল করি বা আমরা যারা পুরনো বিজেপি কার্যকর্তা কর্মী ছিলাম, তারা কোনো কিছু আশা, কিছু প্রাপ্তিযোগ, কিছু বড় কিছু হয়ে যাবো, আমরা এরকম চিন্তা ভাবনা থেকে কেউ বিজেপিটা করিনি, এখনও করি না। যদি কেউ এ ধরনের মনোভাব থাকে কারো, সে করছে হয়তো করবে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, এরকম ব্যাপার। তো এই ধরনের কোনো নেতা যদি এখনো আসতে চায় তাদেরকে কি আপনারা নেবেন? এখন তো দল ক্ষমতায় এসছে, আর তখন ক্ষমতায় দল ছিল না, দুটোর মধ্যে ব্যবধান আছে অনেক। তো এটা মনে হয় না যারা প্রকৃত এই দলের জন্য কাজ করেছে আপনাদের মতন মহান চিন্তাধারার জন্যই তারা আজকে পিছপা হয়ে যাচ্ছে, তারা ব্যাক সাইডে চলে যাচ্ছে? না না, আপাতত মনে হচ্ছে ব্যাক সাইডে চলে যাচ্ছে, কিন্তু আদৌ তা হবে না। ওই যেটা বলা যাচ্ছে ফালাকাটার প্রবীণ যারা ছিলেন তাদেরকে কাউকে বেশিরভাগ রবিন এবং নবীন উভয়ের মিশ্রণেই দল চলবে, কাউকে ছোট করে দেখা হবে না। প্রবীণরাও থাকবে, নবীনরাও থাকবে, কিন্তু মানে সংগঠনটাকে সেভাবেই তৈরি করতে হবে। আমরা তো তখন শুধু প্রবীণরা ছিলাম, এখন নতুনরা এসছে, তাদের সঙ্গে ঠিকমতো সংযোজন করতে হবে আমাদেরকে। আপনাদের এই দল যুব সমাজকে মানে সমৃদ্ধ করতে কি উদ্যোগ নিচ্ছে সেটা তাদেরকে? না না, আমি তো কোনো দায়িত্ব নেই, দলের দায়িত্বে নেই। আপনার দল কি নেবে? দল নিশ্চয়ই নেবে, ভালো কিছু নেবে, কারণ এই দলটা সাংগঠনিক দল। তো ভারতীয় জনতা পার্টি এটা একটা বিশাল একটা দল, ওয়ার্ল্ডের পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। এরা এই ভেরি রিসেন্ট এরা ঝাড়াই বাছাই, শুদ্ধিকরণ, সংগঠন মজবুত করা সব কিছুই করবে, এটা আমি জানি। বিজেপি এত সেই দল না যে মানে একটা কিছু চলতে থাকলে সেটাকে মান্যতা দেবে। আমরা দেখেছিলাম অনেক যারা শিক্ষিত সমাজের একাংশ আশাবাদী ছিল যে তাদের হয়তো আর ফুটপাতে বসতে হবে না। এখনো যে বিগত সরকারের আমলে যেভাবে বসেছিল, এখনো সেই সমস্ত শিক্ষকরা এখনো ফুটপাতে বসছে। কিন্তু দেখা যাচ্ছে ফালাকাটার মধ্যে সরকার বলছে যে ফালাকাটায় বা সমগ্র পশ্চিমবঙ্গে যারা সরকারি কর্মী তারা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে কোনো রকম টিউশন কিংবা কোনো রকম ডক্টরের যে প্র্যাকটিস সেগুলো করতে পারে না, সেগুলো করছে। তাহলে এই জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে আইনের শাসন কোথায়? কি বলবেন এই ব্যাপারে? না, আইনের শাসন নিশ্চয়ই কায়েম হবে। যারা এগুলো করছে কবে হবে? কবে? আপনি অপেক্ষা করুন, সব কিছু সুরাহা হবে। এটা ভারতীয় জনতা পার্টির সরকার। একটা কথা মাথায় রাখতে হবে, দলটা কিন্তু দেশটা চালাচ্ছে এবং 20টার উপরে রাজ্য চালাচ্ছে। 15 বছর, 20 বছর, 30 বছর, 35 বছর রানিং আছে গভর্নমেন্ট অনেক স্টেটে। এর সাংগঠনিক দক্ষতা অত্যন্ত নিরিখ। এই দলকে এত হালকা ভাবতে হবে না। না, আপনি যে কথা বলছেন, যেমন আমরা একটা কথা বলছি যে আসামে থেকে অনেক ডক্টর আসেন, পশ্চিমবঙ্গ থেকে অনেক ডক্টর আসামে গিয়ে বসছেন, তাদের কোনো বৈধ ব্যবস্থা থাকে না। তেমনি আমরা আজকে এক ডক্টরকে বলেছি সেটা ডক্টর দেবাশিস গোস্বামী, তিনিও তার কোনো বৈধতা সার্টিফিকেট নেই। কিন্তু যখন আমরা প্রশাসন বা রাজনৈতিক নেতাদের মদত চাচ্ছি তখন আমরা সেইভাবে পাচ্ছি না। এটা থেকে মনে হয় যে কবে সেই প্রশাসন সক্রিয়ভাবে এবং রাজনৈতিক নেতারা সক্রিয় ভূমিকা পালন? আপনি ভরসা রাখুন, দল, আমি একটা কথা বলছি, দলটা এখনো ক্ষমতায় এসছে ঠিকই, তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতি রাজ তার একটা বড় অংশ এখনো রয়ে গেছে, সেগুলো নির্মূল করতে একটু সময় লাগবে। কবে? সেটা তো দেখা যাচ্ছে যে আপনারা বিরোধী দলে যারা আগে শাসক দল ছিল তাদেরকে আপনারা প্রবেশ করে সেটা টোটাল প্রবেশ ঘটে গিয়ে আপনারা সেটা নির্মূল করবেন? না না না, কখনোই না। বিজেপি সরকার কখনোই এই সমস্ত সমর্থন করবে না, সাপোর্ট দেবে না, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। সময়ের অপেক্ষা, একদম 2 মাসের সরকার,
সময় দিতে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আগে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমন কোনো বিষয় নেই। সব সমস্যারই সমাধান হবে ধীরে চলনে। তো আমাদের ফালাকাটার মধ্যে যে একজন মানে আমাদের যে মন্ত্রী মহাশয় আছেন, শিক্ষামন্ত্রী, যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর পরিকাঠামোর কোনো উন্নয়ন হচ্ছে? অবশ্যই হবে, সব বাজেট হচ্ছে, বাজেটে আছে, বরাদ্দ আছে, টাকা ইমপ্লিমেন্ট হবে, সব হবে। যদি আমরা পালনপুর পাড় স্কুলে দেখি, সেই স্কুলটাও এখন জঙ্গলে পরিপূর্ণ। জঙ্গলের পরিপূর্ণ, এটা তো অ্যাকচুয়াল মন্দির বিষয় না, স্কুল কমিটি আছে, তো সেটা স্কুল কমিটি প্রধান শিক্ষকরা আছে, তার স্কুলের পাশে জঙ্গল হয়েছে, সে লেবার দিয়ে করাবে। এটা মন্ত্রী মশাই তো সরাসরি এর মধ্যে না, এটা কি ওনাদের কোনো মানে পরিষ্কার করছে 100% তার ফান্ডিং আছে। কিন্তু আমাদের যখন শিক্ষা দেওয়া হয় তখন স্বচ্ছ ভারতের কথা বলা হয়। অবশ্যই, স্বচ্ছ অবশ্যই। ভারতের কোনো নমুনা আমরা ফালাকাটা কিংবা স্কুল কলেজে কোথাও দেখি? অবশ্যই সঠিক কথা বলেছেন আপনি, কিন্তু স্বচ্ছ ভারতের জন্য ফান্ডিং অ্যাভেলেবেল প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেওয়া আছে। এখন যদি সে বিদ্যালয় যদি সেটাকে কাজে না লাগায়, সেটাকে ব্যবহার না করে, সেজন্য পরবর্তীতে সেই বিদ্যালয় সেটা বুঝবে তার ঠেলা। এটা কারা করবে? এটা কারা এই বাস্তবায়িত? অবশ্যই প্রশাসন করবে। মন্ত্রী, আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ হয়েছে, যেখানে আগে কাজ হতো না, এখন উত্তরবঙ্গের জন্য একটা বিশাল কাজ হচ্ছে। দেখুন, এই যে বিগত যে সরকার ছিল, সেই সরকারের আমলে যে রাস্তাঘাটের যে অবনয়ন করে বা রাস্তাঘাট না করে যে পয়সা উঠানো হয়েছে, হ্যাঁ, তার পরিমাণিক প্রমাণ রয়েছে। হ্যাঁ, আছে। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কিংবা সেই রাস্তাগুলো নতুন করে সংস্কারের জন্য দেখা মানে কোনো কাজ করা, কোনো কিছু করা হচ্ছে না। এখন পঞ্চায়েত পৌরসভাগুলো অচল। পৌরসভা যারা, বাইরের কথা বলছি। আমি বলছি, যারা স্থানীয় স্তরে কাজ করে, যে প্রশাসনটা, যে সরকারটা, স্থানীয় সরকার, পঞ্চায়েত এবং পৌরসভা, এগুলো এখন পর্যন্ত মানে এলোমেলো অবস্থায় আছে। কোথাও পদত্যাগ হয়েছে, কেউ অফিসে যাচ্ছে না, কেউ পালিয়ে বেড়াচ্ছে। এটা একটু সময় লাগবে, এটা সিস্টেমের মধ্যে আনতে একটু সময় লাগবে। এখন এই চেয়ারম্যান পালিয়ে যাচ্ছে, প্রধান পালিয়ে যাচ্ছে, কেউ পদত্যাগ করছে। হ্যাঁ, এখন অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সচল করে রাখার জন্য আপাতত সাপোর্ট দিচ্ছে, কিন্তু এটা কিন্তু পূর্ণতা তো পাচ্ছে না। এতে সামগ্রিক কাজ তো হচ্ছে না, ব্যাহত হচ্ছে কাজ, উন্নয়ন ব্যাহত হচ্ছে। এটা একটা সিস্টেমের মধ্যে অতি সত্তর ঠিক হয়ে যাবে, সিস্টেমের মধ্যে আসবে। তখন আপনার এই যে রাস্তাঘাট, এটা সেটা, ভারতীয় জনতা পার্টি সরকারের টাকার কোনো অভাব নেই। ডবল ইঞ্জিন সরকার, কোনো কাজ টাকার অভাবে হবে না এরকম বিষয় ভারতীয় জনতা পার্টির সরকারের কাছে নেই। সব কিছু হবে, কিন্তু এই মুহূর্তে পঞ্চায়েত এবং পৌরসভাগুলো বিপর্যস্ত হয়ে আছে। আমি লাস্ট একটি কথা বলবো, এই যে আমরা চারিদিকে এখন টিভি বা যে কোনো চ্যানেলে যদি আমরা দেখে যাই, তাহলে একটা দেশে আসে ডিম থেরাপি। তো এই ব্যাপারটা একটা ব্যক্তি যদি অপরাধ করে থাকে, কারোর পরিবারের উপর যদি এইভাবে ডিম থেরাপি হতে থাকে, তাহলে সেই টোটাল পরিবারের উপর আঘাত করা মনে হয় না যে টোটাল পরিবারের উপর আঘাত করা হচ্ছে? যদি এই করার পরে সেই পরিবারের কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়কে নেবে এই সরকার। কিন্তু ধরুন আপনি তৃণমূলের কোনো এক নেতা, সে মা বোনের উপর অত্যাচার করেছে, কাউকে খুন করেছে, লক্ষ লক্ষ টাকা কারো কাছ থেকে মেরেছে, তাকে যদি জনগণ, পার্টি বলবো না আমি, মানুষ যদি জনরোষ যেটা হয়, যাকে বলা হয়, সেই জনরোষের শিকার হয়ে যদি কেউ ডিম থেরাপি খায়, এটা বড় কিছু না। কাউকে তো খুন করছে না, পঙ্গু করছে না, কারো টাকা মারছে না, কারো বাড়িতে হামলা চালাচ্ছে না, কিচ্ছু করছে না, ভাঙচুর করছে না, দুটো ডিম মারছে। এত বড় অপরাধ না, এটা যদিও সমর্থনযোগ্য নয়, কিন্তু সেই দায়, মানুষগুলোর দায় তো আর পুলিশের হস্তক্ষেপ, যেখানে পুলিশ কোমরে লাগে না, লাগাবে তো অপরাধ, না না, অবশ্যই। তারপর সেখানে পুলিশের হস্তক্ষেপে কাউকে তার গায়ে আঘাত করতে পারে, সেটা তো পুলিশ তো বলছে না কাউকে আঘাত করতে, দূর থেকে হয়তো জিনিস তাদের প্রতি কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা ডিম থেরাপি করছে তাদের একজনের প্রতি পুলিশ এখন পর্যন্ত না। আপনি যদি বলেন, আমি ডিম থেরাপিকে সমর্থন করি, কারণ তৃণমূল যা 15 বছর অত্যাচার করেছে, যত মানুষ, 300 মানুষ খুন করেছে, বিজেপির কার্যকর্তা খুন করেছে, হাজার হাজার ধর্ষণ করেছে, লক্ষ লক্ষ মানুষের বাড়ি থেকে উচ্ছেদ করেছে, মানুষের কর্মসংস্থানে আঘাত দিয়েছে, দোকানপাট ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে তৃণমূল। হ্যাঁ, মানুষ, হিন্দুদেরকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, বাড়ি লুটপাট করা হয়েছে, সেখানে দুটো একটা ডিম থেরাপি, এটা নগণ্য ব্যাপার, এটা ধর্তব্যের মধ্যে আসে। যদি আজকে ধর্তব্যের মধ্যে আসে। হ্যাঁ, এই শাসক দল যদি এরকম ধরনের দল করে না, এটা দল করে না, এটা দল দুর্নীতির কোনো
শাসক দলের হ্যাঁ। কর্মী যদি হয় তার প্রতি হ্যাঁ, সে ধরা পড়লে তার বিরুদ্ধেও হবে, সে ধরা পড়লে তার বিরুদ্ধেও হবে। বিজেপি কোনো দুর্নীতিগ্রস্ত নেতা কর্মীকে, সে মন্ত্রী হোক যে হোক, তাকে ক্ষমা করবে না। বিজেপি একটা অন্য দল, ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি। বিজেপিতে দুর্নীতিগ্রস্তরা দীর্ঘস্থায়ী হতে পারে না, হয়নি, হবেও না। এই যে আপনাদের 7 নম্বর ওয়ার্ডে যে গাছগুলো কাটা হয়েছে সেইগুলো নিয়ে আপনার কোনো পদক্ষেপ? আমি প্রতিবাদ করেছি, আমি জানিয়েছি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বকে, আমার বিধায়ককে জানিয়েছি। 70টা গাছ চুরি হয়েছে, ওই পুকুর থেকে 150 লরি আপনার মাটি বিক্রি হয়েছে। তো লোকাল তৃণমূলের কাউন্সিলর নেতারা এরা খেয়েছে। এখন সেগুলোর প্রতি ব্যবস্থা নেওয়া হবে? সেটা আমার তো জানানোর কথা, আমি জানিয়েছি, ইনফরমেশন দিয়েছে। এখন দল কি নেবে না নেবে সেটা তো তারা ডিসাইড করবে। আমি তো দলের কোনো দায়িত্বও নেই, কোনো নেতাও নাই এই মুহূর্তে। এই আপনাদের এলাকায় যে জলাভূমি ভরাট করা হচ্ছে, হ্যাঁ হয়েছে, ভরাট করে সেখানে গৃহ নির্মাণ করা হ্যাঁ হয়েছে। তার বিরুদ্ধে আমি এখনো হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি, এখনো হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমি আবার জানাবো, আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিচ্ছি। আপনি দেখুন, এই এলাকায় 7 নম্বর ওয়ার্ডে যতগুলো অসামাজিক কাজ হচ্ছে, যে সমস্ত দুর্নীতি হচ্ছে, যারা করছে, সব আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন, সব আমার ফেসবুকে আছে, আমি সব দিয়ে দিচ্ছি। তো দাদা আপনার নাম? আমার নাম গৌতম সরকার। ধন্যবাদ। আরেকটা করে পাঠ পরে সামনে